হ্যাঁ, নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের ইতিহাসের প্রশ্নপত্র যেটা আছে সেটা কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখতে পাচ্ছ 2024 সালের ইতিহাসের প্রশ্নপত্রগুলো কিন্তু খুবই ঘুরিয়ে করেছে, ঠিক আছে। ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তো দেখো, আজকে আমি প্রথমে তোমাদের প্রশ্নগুলো সলভ করে দেবো। 1.1-এ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার হবে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 1.2-তে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন। অ্যান্সার হবে কুমুদনাথ মল্লিক। 1.3-তে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1842 সালে। দেখতে পাচ্ছ 1.3-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1842। পরের প্রশ্ন 1.4-এ গৌরীমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক হবে, ঠিক আছে। স্ত্রী শিক্ষা বিষয়ক হবে, যেটা হবে 1822 সাল হবে। যদি এটা স্ত্রী শিক্ষা বিষয়ক হওয়া উচিত, আর স্ত্রী শিক্ষা যদি বিধায়ক হয় সেটা কিন্তু রাধাকান্ত দেব হবে। পরের প্রশ্ন 1.5-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গয়ের অ্যান্সার স্যার গুরুধর বন্দ্যোপাধ্যায়। 1.6-এ ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হলো। অ্যান্সার হবে, তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, কারণ সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে, ঠিক আছে। 1855 সালে, ঠিক আছে। কোল বিদ্রোহ হয়েছিল 1831 সালে, ওকে। 1831 সালে কোল বিদ্রোহ হয়েছিল। আর রম্পা বিদ্রোহ হয়েছিল 1922 সালে, ঠিক আছে। আর মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে ঠিক 1900 সাল পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। আমি কি বলছি বুঝতে পারছো? তো দেখো, তোমরা যদি ভালো করে দেখো, তো এর ভিতর থেকে যেটা আদিবাসী বিদ্রোহ এটা 1855, ঠিক আছে। এটা 1831, এটা 1922, এটা 1899 থেকে 1900। তো অরণ্য আইনের বিরুদ্ধে হয়েছিল। মুন্ডা বিদ্রোহটা হওয়ার চান্সটা বেশি আছে, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে মুন্ডা বিদ্রোহ। পরের প্রশ্ন ছিল নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস, তোমরা জানো, নদিয়া জেলার। পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের উন্নতর ভারত শাসন আইন পাশ হয় 2 অক্টোবর 1858। পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। তো দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা একটু অনেকে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু বহুত সমস্যার সম্মুখীন হয়েছে, কারণটা রাজনৈতিক সংগঠন, ঠিক আছে। প্রথম রাজনৈতিক সংগঠন যদি হয় তাহলে কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা হবে। এটা কিন্তু সংগঠন প্রথম রাজনৈতিক সংগঠন, সেটা কি হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। আর রাজনৈতিক প্রতিষ্ঠান সেটা হবে ভারত সভা। রাজনৈতিক প্রতিষ্ঠানটা কি হবে ভারত সভা, যেটা 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় করেছিল। পরে প্রশ্ন নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার। তো দেখো, হিন্দু মেলা কত সালে হয়েছিল? হিন্দু মেলা হয়েছিল 1867 সালে, ঠিক আছে। এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র এবং সহ সম্পাদক ছিলেন, অর্থাৎ প্রতিষ্ঠাতা এবং সহ সম্পাদক ছিলেন। সহ সম্পাদক কে ছিলেন? প্রতিষ্ঠাতা আর সহ সম্পাদক দুটোই ছিলেন কি ছিলেন? নবগোপাল মিত্র। অপর দিকে তোমাদের আর যে সভাপতি ছিল, ঠিক আছে, সভাপতি ছিল সেটা কিন্তু গগেন্দ্রনাথ ঠাকুর। সভাপতি ছিল এটা ছিল গগেন্দ্রনাথ ঠাকুর। আর সম্পাদক ছিলেন কিন্তু জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, ওকে। তো বুঝতে পারছো আমাদের পরের প্রশ্ন, যে বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার, ওকে। পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। সর্ববর্তী কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন। অ্যান্সার হবে কিন্তু রাজস্থানের হবে। প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। গ্রিন কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1928 সালে। ভারত ছাড়ো আন্দোলনের ভোগেশ্বর ফুকননি শহীদ হয়েছিলেন আসামে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলায় ছোট লর্ড স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 সালে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রীমাল্লু। গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় 1961 সালে। এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত পূর্বে উদযাপন হয়? 1974 সালের 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? দিল্লির মহাফেজখানায়। পরের প্রশ্ন কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি গঠিত হয়? 1921 সালে। বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
এবার আমি ঠিক ভুল সলভ করাবো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা ভুল আছে। শুধু কৃষক না, সেখানে মহিলারা, ছাত্ররা, নারীরা অংশগ্রহণ করেছিল, তার জন্য এটা ভুল হবে। নির্বিদ্রোহ অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা ঠিক আছে। ফরাজি আন্দোলন প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, ভুল আছে। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এটা কি আছে? এটাও কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে। এবার দেখো এইগুলো সলভ করাচ্ছি। লর্ড রিপন হবে হান্টার কমিশন, লেনি সেনগুপ্ত হবে আমাদের স্টিম লঞ্চ শ্রমিক, ঠিক আছে। স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। লর্ড আমহার্স্ট হবে আমাদের সাধারণ জনশিক্ষা কমিটি। তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। ওকে, তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে ম্যাপ পয়েন্টিং যেটা আছে, ম্যাপ পয়েন্টিংগুলো চুয়াড় বিদ্রোহ, মহাবিদ্রোহ, এইগুলো কিন্তু আসার চান্স বেশি, যে কোনো একটা করলে হয়ে যাবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি। এগুলো কিন্তু বহিরাগতদের, তাও আমি সলভ করে দেবো। তোমাদের যারা রেগুলার স্টুডেন্ট, যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য না, যারা দৃষ্টিহীন তাদের ক্ষেত্রে, যাদের চোখের সমস্যা তাদের ক্ষেত্রে, যারা দেখো এখানে যে প্রশ্নগুলো আছে তোমরা দেখতেই পারছো যে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা বা কাশ্মীরের মহারাজ। তো দেখো এইবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এইগুলো তোমাদের আমি সলভ করে দেবো। জাস্ট তোমাদের আমি আনসারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতেই পারছো এর ব্যাখ্যা 2.5 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। ওকে, জাস্ট অ্যান্সারগুলো দেখাচ্ছি। 2.52 এর বিবৃতির ব্যাখ্যা, এর ব্যাখ্যা কিন্তু 2, ঠিক আছে। ব্যাখ্যা 2 হবে। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও শ্রমিকদের যৌথ আন্দোলন। ওকে, পরের প্রশ্ন। তো দেখো 2.53 এর ব্যাখ্যা 1 হবে। জাস্ট অ্যান্সারগুলো তোমাদের আমি দেখে দিচ্ছি। 2.54 এর ব্যাখ্যা 3 হবে। রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন। তো যাই হোক, এইবার তোমাদের আমি এই প্রশ্নগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো? তো দেখো, পরিবেশের ইতিহাস বলতে বোঝানো হয়েছে যে প্রকৃতি জগতের সঙ্গে মানব সমাজের যে প্রতিক্রিয়াই হলো পরিবেশের ইতিহাস। তোমরা জানো পরিবেশের ইতিহাস সম্পর্কে, বা ইতিহাসের ভিতরে কিন্তু পরিবেশের ইতিহাস কিন্তু প্রবেশ করানো হয়েছে, যেমন চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে। মানে পরিবেশ বিষয় যে ইতিহাস আছে, পরিবেশকেও ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাকে বলে। 3.2-তে আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কি? তো দেখো, আত্মজীবনী বলতে বোঝানো হয়েছে, তোমরা জানো আগেকার দিনের আত্মজীবনী থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আত্মজীবনী যেমন সরলা দেবীর আত্মজীবনী থেকে আমাদের জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা এবং তাদের কাপড় পরার পদ্ধতি, এবং তার সঙ্গে যেমন 70 বছর আছে, জীবন স্মৃতি আছে, ঠিক আছে। যে সমস্ত আত্মজীবনী আছে সেই সমস্ত আত্মজীবনী থেকে, এবং যে লিখেছে তার কথা, এবং তার সঙ্গে টোটাল ইতিহাসের বা স্থানের যে ইতিহাস আছে সে সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য পাওয়া যায়। পরে প্রশ্ন 3.3-তে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে 1813 সালে গুরুত্বপূর্ণ কারণ। তোমরা জানো যে 1813 সাল কী কারণে বিখ্যাত হচ্ছে? 1813 সালে কিন্তু আমাদের কিন্তু সনদ আইন হয়েছিল, চার্টার অ্যাক্ট হয়েছিল। সেই চার্টার অ্যাক্টে কিন্তু 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। 3.4-এ আধুনিক ভারতে পাশ্চাত্য চিকিৎসা বিদ্যা 1836-এর ভূমিকা কি? তোমরা জানো যে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ তৈরি করা হয়েছিল। 1836 সালে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করা হয়েছিল, এবং যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মধুসূদন গুপ্ত, ঠিক, এবং পাশ্চাত্য শিক্ষা এবং চিকিৎসা বিদ্যায় কিন্তু অনেকটা উপকার করা হয়েছিল। পরে প্রশ্ন, পাইক কাদের বলা হয়? তো দেখো 3.5-এ পাইক কাদের বলা হয় তোমরা জানো। ইংরেজ শাসনের আগে জমিদারদের অধীনস্থ লেঠল বাহিনীকে পাইক বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, দেহাতি নামে কারা পরিচিত? পরের প্রশ্ন আমাদের, বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদের সাহায্য করেছিল? তোমরা জানো বর্তমান ভারত কে লেখে? স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত থেকে কিন্তু জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, এবং তোমরা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং জাতীয়তাবাদ বলতে বোঝানো হচ্ছে তারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা,
ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের নব্য হিন্দুত্ববাদ সম্পর্কে তারা সংকল্পবদ্ধ করেছিল এবং জাতীয়তাবাদ অর্থাৎ বিদেশের বিরুদ্ধে কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং বর্তমান ভারতে যেটা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? তোমরা জানো গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের জন্য স্মরণীয়। পরের প্রশ্ন 3.9 বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো? তোমাদের বারবার করে বলেছি বিদ্যাসাগর ষাট বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগর তার অক্ষর বর্ণমালা, ঠিক আছে, যেখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করেছিল এবং তার আকার, তার ডিজাইনিং এবং তার পদ্ধতিকে বলা হয় বিদ্যাসাগর ষাট। পরের প্রশ্ন, বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি? তোমরা জানো যে বটতলা প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং বটতলা প্রকাশনীতে প্রচুর পরিমাণে বই ছাপা হয়েছিল, যেই ছাপা বইয়ের মাধ্যমে কিন্তু পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং ভারতবর্ষের যে সমস্ত ছাত্রছাত্রী যারা বই পড়ার দিক থেকে অনেকটা বঞ্চিত ছিল তারা কিন্তু এই বটতলা প্রকাশনীর বই পড়ে কিন্তু অনেকটা উপকৃত হয়েছিল এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতবর্ষের ইতিহাসে বটতলা প্রকাশনী। পরের প্রশ্ন, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল? তোমরা জানো যে কৃষকদের হাতে কৃষকদের ঠিক মতন করে বঞ্চিত ছিল, তাদের কাছ থেকে বিভিন্ন টাইপের ট্যাক্স আদায় করা হতো, উচ্চ হারে রাজস্ব আদায় করা হতো এবং এর বিরুদ্ধে কিন্তু বাবা রামচন্দ্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সমগ্র কৃষকদের তিনি ঐক্যবদ্ধ করে এবং তারা কিন্তু জমিদার মহাজন এদের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিল, তার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। পরের প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কি উদ্দেশ্য ছিল? তো তোমরা জানো যে ট্রেড ইউনিয়ন কংগ্রেস একটা শ্রমিক সংগঠন, শ্রমিকদের ঠিক মতন করে ন্যায্য মজুরি দেওয়া, তাদের যে পরিমাণ তাদের কাজ করানো হতো তার থেকে অতিরিক্ত কাজ করানো হতো, মানে যে টাইমটা কাজ করানো হতো তার থেকে অতিরিক্ত কাজ করানো হতো এবং সেই অতিরিক্ত কাজের জন্য তাদের কাছ থেকে তাদের কোনো বেতন দেওয়া হতো না এবং তাদের ন্যায্য মজুরি দাবিতে কিন্তু তারা কিন্তু এই সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কিন্তু গঠিত হয়েছিল এবং তারা তাদের ন্যায্য মজুরির দাবি আদায় করার চেষ্টা করেছিল। পরের প্রশ্ন 3.3, জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানী কি ভূমিকা পালন করেছিল? তোমরা জানো সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেছিল, সেখানে মহিলাদের সাহায্যের জন্য এবং স্বদেশী 1905 খ্রিস্টাব্দে কিন্তু সরলা দেবী চৌধুরানী বঙ্গভঙ্গের বিরুদ্ধে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং স্ত্রী মহামণ্ডল নামে গঠন করেছিল। ব্যাস, এটা লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন 3.14 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির ভূমিকা কি? তোমরা জানো যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কিন্তু 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে গঠন করা হয়েছিল এবং এই অনুশীলনী সমিতির সদস্যরা তৈরি করেছিলেন এবং সেনাবাহিনী চট্টগ্রাম শহর এবং বেঙ্গল প্রেসিডেন্সিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সূর্য সেনের নেতৃত্বে 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিখ্যাত ছিল। পরের প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব বলা হয় কেন? তার দৃঢ় মানসিকতা। তোমরা জানো যে এদিকে কাশ্মীর আলাদা হয়ে যাচ্ছে, জুনাগড়, হায়দ্রাবাদ, ভারতবর্ষের বিভিন্ন জায়গা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তো সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কি করেছিলেন? ভারতবর্ষের বিভিন্ন যে হায়দ্রাবাদ আছে, জুনাগড় আছে, কাশ্মীর আছে, বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলোকে একত্রিত করে ভারতবর্ষ যাতে আলাদা না হয়ে যেতে পারে এবং দৃঢ় মানসিকতা দিয়ে এবং দৃঢ় শক্তি দিয়ে তিনি ভারতবর্ষের ঐক্যকে বাঁচিয়েছিলেন এবং ভারতবর্ষকে খণ্ড হতে দেয়নি। এই কারণে তার দৃঢ় মানসিকতার কারণে কিন্তু লৌহ মানব বলা হয়। উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝো? উদ্বাস্তু সমস্যা বলতে বোঝানো হয়েছে যখন সাম্প্রদায়িক কারণে যখন একটি দেশের জনগণ তার ভিটে মাটি ঘর বাড়ি ত্যাগ করে যখন অন্য দেশে গিয়ে বসবাস করে, তার নিজের দেশ ত্যাগ করে, তাকে উদ্বাস্তু বলে। তোমরা দেখতে পারবে 1971 সালে বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু উদ্বাস্তু হয়ে আমাদের ভারতবর্ষে চলে আসে এবং পাকিস্তানের প্রচুর হিন্দু যারা পাকিস্তান ত্যাগ করে ভারতে চলে আসে এবং ভারতের প্রচুর মুসলমান যারা ভারতের ঘর বাড়ি মাটি ভিটে সব ত্যাগ করে পাকিস্তানে বসবাস করে। তোমরা জানো এই উদ্বাস্তু সমস্যাকে নিয়ে কিন্তু 1950 সালে কিন্তু নেহেরু লিয়াকত চুক্তি সম্পাদিত হয়েছিল। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তোমাদের বামাবদিনী পত্রিকা বলেছিলাম এসেছে, স্বামী বিবেকানন্দ বলেছিলাম এসেছে, মহাবিদ্রোহ বলেছিলাম মহাবিদ্রোহ এসেছে, ভারত মাতা দিয়েছে, এক আন্দোলন দিয়েছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দিয়েছে। ঠিক আছে, এবং তার সঙ্গে বিদ্যাসাগরটা দিয়েছে, তো বানাতে পারবে তোমরা, এবং তার সঙ্গে নমশূদ্র আন্দোলন। তোমরা তো জানো নমশূদ্র আন্দোলনটা খুবই ইজি প্রশ্ন ছিল। তো যাই হোক, ইতিহাস প্রশ্ন খারাপ হয়নি, ভালোই হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।
তোমাদের কাছে। আর প্লিজ অনলাইন ক্লাসকে সাপোর্ট করো।